ইরফান মনে করার চেষ্টা করলো তার কখন মাথা ব্যথা করছিল আর সে একে কফি আনতে বলেছিল কিনা, কিন্তু মনে করতে পারলো না। হুড়কুচকে বলে, তোমাকে কে বলেছে আমার হেডেক? মায়েরা ফটাফট উত্তর দেয়, শুদ্ধ ভাইয়াই তো বলল। ইরফানের কোচকানো কপাল টান টান হলো এবার। মায়েরাকে শুদ্ধর এমন কথা বলার কারণ খুঁজে পেল না। নিঃশব্দে মায়ের হাত থেকে কফির কাপ নিয়ে শান্ত গলায় প্রশ্ন করে, দুপুরে খেয়েছো? মায়েরা অবাক হয় ইরফানের ব্যবহারে। ইরফান এরকম ব্যবহার একদম নতুন করছে এমন নয়, তবে বেশিরভাগ সময় তো ধমকাধমকি করতেই সময় পার করে। ভাবনা রেখে মৃদুস্বরে বলল, খাইনি। আপনি খাবেন না? ইরফান কফির মগ বেডসাইড টেবিলে রেখে অদ্ভুতভাবে মায়েরার দিকে তাকায়। মায়েরার থেকে এমন কথা হয়তো ইরফান আশা করেনি। এগিয়ে এসে বলে, নো। তুমি খাওনি কেন? হাত ঘড়িতে একবার সময় দেখল। ঘড়ির কাঁটা আড়াইটের ঘর পেরিয়েছে। ইরফান বিরক্ত হয়। মায়ের দিকে চেয়ে বিরক্তি কণ্ঠে বলে, না খেয়ে থাকার বুদ্ধি করেছো? এমনিতেই তো বডিতে কিছু নেই। মায়েরা রেগে যায়। তাকে কি অপমান করলো লোকটা? এই লোকটা আসলে শুধু বাইরেই সুদর্শন, ভিতরে কুদর্শন। ইরফানের তীক্ষ্ণ চোখে চেয়ে থাকে মাইরার পানে। দুপা পিছিয়ে গিয়ে প্যান্টের পকেটে দুহাত গুঁজে দাঁড়ায়। মাইরার পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলায়। সবুজ রঙের গোল জামা, পায়জামা, ওড়না পরিহিত মেয়েটাকে নিখুঁতভাবে পরখ করলো। মনে মনে আওড়ায় তার ব্যক্তিগত নাম। ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে বোধহয়। মাইরা বোঝে না। মাইরা দ্রুত চোখ নামিয়ে এলোমেলো দৃষ্টি ফেলে। মনে মনে ইরফানকে ধুয়ে দেয়। হঠাৎই মাথা তুলে বলে, আমি অতটাও চিকন না। মায়েরা মাথা নিচু করে নেয়। এই লোকটা কেমন যেন। এমনিতে এসে সকালে লোকটার শার্ট ভিজিয়ে দিয়েছিল কেঁদে কেটে। এতক্ষণ সেটা মনে না পড়লেও এখন মনে পড়ে লজ্জা লাগছে। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান মায়েরার নত হওয়া মুখপানে চেয়ে সামান্য ঠোঁট বাঁকিয়ে বাঁকা হেসে বলে, ইউ আর আ ভেরি লিটল গার্ল। মায়েরার মনে হলো ইরফান কথাটা রসিকের ছলে হেসে বলল। তাড়াক করে মাথা তুলে তাকায়, কিন্তু ইরফানকে সে স্বভাবসুলভ গম্ভীর মুখে দেখে হতাশ হয়। তবে অবাক হয় না। তারই মনের ভুল ভেবে নিজেরই নিজের মাথায় থাপ্পড় দিতে ইচ্ছে করলো। ইরফান মায়ের দিকে চেয়েই ডান পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে। রিতাকে বল এক প্লেট ভাত যেন আমাদের রুমে দিয়ে যায়। এরপর কল কেটে দেয়। মায়েরা বোকা চোখে ইরফানের দিকে চেয়ে বলে, কাকে ভাত আনতে বললেন? আপনি রুমে খাবেন? ইরফান ফোন স্ক্রোল করতে করতে বলে, নো। তাহলে আনতে বললেন কেন? তুমি খাবে? মায়েরা হাঁ করে চেয়ে আছে। এই লোককে নিতে আসলো, উল্টে এনেই তাকে ঘরে বসিয়ে রাখার পায়তারা করছে। মায়েরা অবাক হয়ে বলে, আমি এখানে খাবো না, আপনি নিচে চলুন। ইরফান ভুরু কুঁচকে চেয়ে আছে মায়েরার দিকে। মায়েরা আমতা আমতা করে বলে, কেউ খায়নি। আপনার বাবা মা সবাই ঘরে বসে আছে। আপনি তাদের ছেলে না? ছেলে হয়ে নিজেও ঘরে মুখ ফুলিয়ে বসে আছেন। ইরফান অবাক হয়ে তাকায় মায়েরার দিকে। মায়েরা ইরফানকে চুপ থাকতে দেখে বলে, আপনার আম্মু খায়নি বুঝলেন? আমার মনে হয় আপনার জন্য। আর আপনার খালামণি জাহারা। ইরফান ধমক দেয়, শাট আপ। ইরফানের ধমক খেয়ে মায়েরা ঝাঁকে দিয়ে ওঠে। মুখ ফুলিয়ে তাকায় ইরফানের দিকে। ইরফান মায়েরার দিকে তাকিয়ে মায়েরাকে তার দিকে এমন মুখ ফুলিয়ে তাকিয়ে থাকতে দেখে ইরফান অদ্ভুত চোখে তাকায়। রিতা হাতে ভাতের প্লেট নিয়ে দরজায় দাঁড়িয়ে ডাক দিলে ইরফান গম্ভীর গলায় বলে, রেখে যাও। মায়েরা রিতাকে ভেতরে আসার সুযোগ দিলই না। তার আগে ধূপধাপ পা ফেলে এগিয়ে গিয়ে রিতার হাত থেকে প্লেটটা নিজের ডান হাতে নিয়ে রিতার হাত বাঁ হাতে আঁকড়ে ধরে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান পিছন থেকে রেগে ডাকে, স্টুপিড, স্টপ। মায়েরা শুনল না। এই ঘাড়তারা লোককে সে নিজেই খেতে দিবে না। ভালো করে বলেছিল তার বাবা মা কেউ খায়নি, তাকে ধমকে চুপ করিয়ে দিল। থাকুক বসে, অনাহারেই থাকুক। ইরফান পিছু পিছু বেরিয়ে আসে। দ্রুত পায়ে হেঁটে পেছন থেকে ডান হাতে মায়েরার হাত চেপে ধরে। মায়েরার পা থেমে যায়। ইরফান রিতাকে বলে, রিতা প্লেট নিয়ে নিচে যাও, আমরা আসছি। ইরফানের কথা অনুযায়ী রিতা মায়ের হাত থেকে প্লেটটা নিয়ে নেয়। মায়েরাও ছেড়ে দেয় বিনা বাক্যে। মেয়েটা বলতেও পারছে না, শুতেও পারছে না। রিতার সামনে এগিয়ে গেলে ইরফান গম্ভীর গলায় বলে, অবাধ্য হলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেব। মায়েরা তার দুহাতে ইরফানের হাত ছাড়ানোর চেষ্টা করে। থেমে থেমে বলে, ছাড়ুন আমায়। ইরফান মায়েরাকে তার দিকে ফিরিয়ে দাঁড় করিয়ে দেয়। মায়েরা মাথা নিচু করে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। ইরফান মায়েরার পানে দৃষ্টি রেখে মৃদুস্বরে বলে, ইউ আর আ গুড গার্ল। মায়েরা ঝট করে মাথা তুলে ইরফানের দিকে তাকায়। ইরফান মায়েরার চোখের দিকে তাকায়। চোখে চোখ পড়লে মায়েরা চোখ নামিয়ে নেয়। ইরফান গম্ভীর গলায় বলে,
বাট আই ডোন্ট লাইক ইউ। কথাটা শুনেই মায়েরার রাগ হয়, মাথা খানিক নিচু তার। এটা শুনলে ইচ্ছে করে এই লোকের সব চুল ছিঁড়ে ফেলতে। মায়েরা তার দুহাত তুলে ইরফানের দুহাতের শক্তি খাটিয়ে খামচি দেয়। ইরফান তবদা খেয়ে যায়। বেচারা এমন কিছু আশা করেনি। দ্রুত তার দুহাত সরিয়ে নেয় মায়েরার মাথা থেকে। মায়েরাকে আর পায়কে ইরফানের দিকে তাকালো না আর। ছাড়া পেয়ে এক দৌড় দেয়, বিড়বিড় করে, খবিশ লোক। ইরফান গম্ভীর মুখে তার দুহাতের দিকে তাকালো। ইরফান মায়েরার কাঁধে পড়ে থাকা ওড়না টেনে মাথায় তুলে দেয়। মৃদুস্বরে বলে, গো। কথাটা বলে মায়েরার থেকে সরে দাঁড়ায়। মায়েরা সুযোগ পেয়ে দ্রুত দরজা টেনে খুলে এক দৌড় দেয়। ইরফান পেছন থেকে ধমকে বলে, পড়ে গেলে থাপ্পড় সব গালে পড়বে, স্টুপিড গার্ল। কথাটা বলে ইরফান দীর্ঘশ্বাস ফেলে। এরপর গটগট পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। সিঁড়ি বেয়ে মায়েরাকে ধীরে ধীরে নামতে দেখলো। ইরফান মায়েরার পিছু পিছু নামতে থাকে। রুমা নেওয়াজ, তারিক নেওয়াজ আর শুদ্ধকে খাবার দিয়ে ঘরের দিকে যাচ্ছিল। মায়েরার পিছু পিছু ইরফানকে সিঁড়ি বেয়ে নামতে দেখে অবাক হয়ে তাকায়। তারিক নেওয়াজও খানিকটা অবাক হয়। শুদ্ধ মিটিমিটি হাসছে, মনে মনে ভাবে, এই মায়েরা তো বহুত কাজের। মায়েরা ডাইনিং এ এসে সবাইকে দেখে কিছু বলল না। তার ঘরের দিকে যেতে নিলে ইরফান গম্ভীর গলায় বলে, রাগেও নামায়। মায়েরার পা থেমে যায়। ওরে আল্লাহ, এই লোকটা পিছু পিছু চলে এসেছে। তারেক নেওয়াজ মায়েরাকে ডাকলেন, মায়েরা আম্মু এসো। আরো খাবে কখন, অনেক বাজে তো। শ্বশুরের কথায় মায়েরা আর তার ঘরের দিকে যেতে পারল না। ধীর পায়ে এগিয়ে আসে। সামনে বসে শুদ্ধ হেসে তার পাশে চেয়ার দেখিয়ে দিয়ে বলে, মায়েরা এখানে বসো। ইরফান চোখের পলকে শুদ্ধর পাশে এসে দাঁড়ায়। শুদ্ধ তার প্লেটের দিকে তাকিয়ে হাসছে। হঠাৎই তার পাতে এক গ্লাস পানি পড়তে দেখে শুদ্ধ হাঁ হয়ে যায়। মাত্র ভাত মুখে নিতে চেয়েছিল, তার আগে কেল্লা ফাতে। শুদ্ধর মুখ অসহায় হয়ে যায়। যদিও আর দুবার মুখে নিলেই শেষ হয়ে যেত, কি আর করার। এদিকে ইরফানের কাণ্ডে রোমা নেওয়াজ, তারিক নেওয়াজ অবাক হয়, তবে কিছু বলে না। শুদ্ধ পানি খেয়ে উঠে দাঁড়ায়। ইরফানের দিকে তাকিয়ে বলে, বুক বেশি পুড়লে একটু ছ্যাঁক দিয়ে আয়। আমি তোর বউকে পাহারা দিচ্ছি, কোনো শিয়ালকে ঘেঁষতে দিব না, যা পাক্কা। ইরফান ভুরু কুচকে বলে, তুই তো নিজেই শিয়াল। শুদ্ধ আশপান থেকে পড়ার ভান করে বলে, আস্তাক ফিরুল্লাহ, আমার মতো এক নারীতে আসক্ত ছেলেকে শিয়াল বলতে তোর বাঁধলো না? ইরফান বিরক্তি কণ্ঠে বলে, ইন ফিউচার তুই মেয়ে হয়ে গেলেও ওর জন্য শেয়ালই থাকবি, এখন দূর হয় এখান থেকে। শুদ্ধ এই জীবনে এত শখ খেয়েছে কিনা সেটাই ভাবছে। মাথায় হাত চলে গিয়েছে কখন বুঝলো না। তার মামা মামির দিকে তাকিয়ে মেকি হাসল। তারা তো আর শুনতে পাচ্ছে না তাদের ছেলে না মানা বউ এর জন্য আতেল হয়ে বসে আছে। নিজেকে সামলে গলা নামিয়ে বলে, বলছি ফুল কি বসতে দিয়েছিল? হোয়াট? ফুল পাঠালাম যে ঘরে, মৌমাছি সে ফুলের মধুর টানে পিছু পিছু চলে এলো, বসতে দেয়নি তাই না? ইরফান দাঁতে দাঁত চেপে গলা নামিয়ে বলে, ফালতু কথায় স্টপ করে যায় এখান থেকে, আমি আম্মুর জন্য এসেছি। শুদ্ধ হাত টেনে বলে, সে তুই মামের জন্য আয়, নয়তো মামার জন্য আয়, মধু না পাঠালে তো আর আসতি না। ভালো ভালো, চালিয়ে যা। বলে যেতে যেতে বলে, মাইরা আজ কিন্তু দূর দূরান্ত থেকে আমাদের অনেক কাজিন আসবে, তুমি ভালোভাবে পরিপাটি হয়ে সাজবে কেমন? ইরফান দাঁতের দাঁত চেপে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ মিটিমিটি হাসছে। রুমা নেওয়াজের দিকে তাকিয়ে বলে, মামি তোমার বৌমাকে পারলে শাড়ি পরিয়ে রাখবে এই কয়দিন, দেখবে সবাই তোমার বৌমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে। ইরফানের কাছে ফিসফিসিয়ে বলে, স্পেশালি আমাদের এত এত সিঙ্গেল ভাইগুলোর প্রশংসা তো মায়েরার প্রাপ্য। ইরফান রেগে ডান হাতে শুদ্ধর কলার চেপে ধরে। রুমা নেওয়াজ, তারিক নেওয়াজ অবাক হয়ে দেখছি ইরফান আর শুদ্ধকে। তারিক নেওয়াজ অবাক হয়ে বলেন, কি হয়েছে তোমাদের? বাবার কথায় ইরফান শুদ্ধর গলা ছেড়ে দেয়। বিরক্তিকর নিঃশ্বাস ফেলে। চোখ ঘুরিয়ে মায়েরার দিকে তাকালো। মায়েরা তার বাবার চেয়ারের পাশে মাথা নিচু করে বসে আছে। ইরফান এগিয়ে গিয়ে মায়েরার পাশের চেয়ার টেনে বসলো। দুহাতের পাঞ্জাবির হাতা কোনোই পর্যন্ত গুটিয়ে শান্ত গলায় বলে, আম্মু খাবার দাও। রুমা নেওয়াজের মুখে হাসি ফুটে ওঠে। ইরফান মায়েরাকে পরপর খাবার বেড়ে দেয়। তারেক নেওয়াজের খাওয়া শেষ। তিনি ইরফানের সাথে ইনায়ার বিয়ের ব্যাপারে টুকটাক কথা বলে ঘরে চলে যান। রুমা নেওয়াজ খাবার বেড়ে নিয়ে রিতাকে সাথে নিয়ে তার বোনের রুমের দিকে যান। তারা তো এখানে আসছে না, কি আর করার। মায়েরা ইরফানের পাশে বসে উসখুস করে, ঘরের কথা ভুলতেই পারছে না। তার মধ্যে এই লোক তার কলিজার মধ্যে উঠে আসতে চাইছে। ইরফান খাওয়ার মাঝে গলা নামিয়ে বলে, এসব কাঁপ কাঁপাই নড়ানড়ি স্টপ করে খাবার ফিনিশ করো, স্টুপিড।
কথাটা বলে ইরফান বাঁ হাতে মাইরাকে টেনে তার পাশ ঘেঁষে বসিয়ে দেয়। মাইরা মৃদু চেঁচিয়ে ওঠে। শুদ্ধ ওই সোফায় বসে ফোনে ব্যস্ত। মাইরা ইরফানকে উপর থেকে দেখা গেলেও ইরফানের কর্মকাণ্ড দেখা গেল না। তবুও শুদ্ধ মাথা নিচু করে মিটিমিটি হেসে বলে, থাক, তোদের প্রাইভেসি দিচ্ছি। কথাটা বলে তার বরাদ্দকৃত ঘরের দিকে এগিয়ে যায়। এদিকে মাইরা শক্ত হয়ে বসে আছে। লজ্জায় মাথা কেটে ফেলতে ইচ্ছে করছে তার, আর নিতেই পারছে না। কি পরিমাণ বেহায়া লোক হলে এখানে বসে এমন করে। রেগে বলে, ছাড়ুন বলছি। ইরফান গম্ভীর গলায় বলে, নো। মাইরে রেগে একটু হাত দিয়ে ইরফানকে খামচে ধরে। ইরফান খাবার মুখে নিয়ে ভুরু কুঁচকে তাকায় মাইরার হাতের দিকে। সাদা পাঞ্জাবি হলুদ হয়ে গিয়েছে মুহূর্তেই। ঘাড় বাঁকিয়ে শান্ত চোখে মাইরার দিকে তাকায়। মাইরা লজ্জা রেখে ইরফানের দিকে তাকিয়ে রেগে বলে, ছাড়বেন আপনি, আমি খেতে পারছি না, অসভ্য লোক। কি হয়েছে লিটল কুইন, কাঁদছো কেন? ইনায়া কানে ফোন নিয়ে কাঁদছে তো কাঁদছেই। ফোপাতে ফোপাতে কথাই বলতে পারে না মেয়েটা। ফাইজ বিচলিত হয়। কি হলো তার লিটল কুইনের? আবারও অসহায় কণ্ঠে বলে, লিটল কুইন, আই এম সরি, বাট এটা তো অন্তত বলো আমি কি করেছি। ইনায়া কথা বলে না। ফাইজ আবারও বলে, লিটল কুইন, কি হয়েছে তোমার, প্লিজ বলো। আমি কোনো ভুল করেছি? তাহলে শুধরে নিব তো। ইনায়া সময় নিয়ে কোনো রকমে কান্না আটকে নাক টেনে বলে, অসভ্য ফাজিল নষ্ট লোক, আপনাকে আমি জীবনেও বিয়ে করবো না। ফাইজ তবদা খেয়ে যায়। সে কিছু বলার আগে ইনায়া আবারও বলে, 100টা এক্স ছিল, তাদের নিয়ে ঘুরে এখন আমাকে বিয়ে করতে এসেছেন? আপনাকে আমি দেখে নেব, ফাজিল লোক। বলে খট করে কল কেটে দেয়। ওপাশে ফাইজের সব মাথার উপর দিয়ে গেল। কিছু বলতে গিয়েও থেমে গেল কল কাটার শব্দে। তার এক্স ছিল, সেটাকে সে তো নিজেই জানে না। বিয়ের একদিন আগে কোন বেয়াদব তার বিয়ে ভাঙছে, আবার তার লিটল কুইনকে কাঁদাচ্ছে। ইনায়ের নাম্বারে আবারও কল দিলে ব্যস্ত দেখায়। বারবার কল দেয়, একই কেস। বুঝলো অলরেডি ব্লক লিস্টে চলে গিয়েছে তার নাম্বার। উপায় না পেয়ে দ্রুত ইরফানের ফোনে কল দেয়। ইরফান খাওয়ার মাঝে পকেট থেকে ফোন বের করলো না। একবার, দুইবার, তিনবারের বারও যখন কল কেটে যায় তখন মাইরা খেতে খেতে বলে, কল ধরছে না কেন? যদি কারো অনেক প্রয়োজন হয়। ইরফান শেষবার খাবার মুখে নিয়ে ঘাড় বাঁকিয়ে মাইরার দিকে তাকায়। মাইরা ঢোক গিলে মেকি এসে বলে, আপনার ভালোর জন্যই তো বলছি। ইরফান চোখ ঘুরিয়ে মাইরার প্লেটের দিকে তাকালো। এখনো অর্ধেক খাবার প্লেটেই পড়ে আছে। ইরফান মাইরার দিকে একটু ঝুঁকলো। মাইরার চোখ বড় বড় করে বলে, না না না, খাচ্ছি খাচ্ছি। ইরফান ভুরু কুঁচকে তাকায় মাইরার মুখ পানে, মৃদুস্বরে বলে, ফার্স্ট। মাইরা অসহায় মুখ করে খাওয়ার গতি বাড়ায়। ইরফান উঠে গিয়ে বেসিনে হাত ধুয়ে পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে। এগিয়ে এসে আবারও মাইরার পাশে চেয়ারে বসে ফাইজকে কল ব্যাক করে কল লাউডে দিয়ে ফোন স্ক্রোল করতে থাকে। ওপাশ থেকে ফাইজ রেগে বলে, এই শালা, আমার কোন জন্মে এক্স ছিল? পাশ থেকে মাইরা খুক খুক করে কেসে ওঠে। ইরফান পানি খাওয়ার জন্য তার মুখের দিকে গ্লাস বাড়িয়েছিল। মাইরার কাশির শব্দে দ্রুত মাইরার সামনে গ্লাস রাখে। মাইরার সামনে গ্লাস দেখে দ্রুত পানি খায়। ইরফান বিরক্ত হয়ে বলে, কি প্রবলেম? আরে, তোর বোন কেঁদে কেটে অবস্থা খারাপ করে দিয়েছে। আমার নাকি 100টা এক্স ছিল। কোন জন্মে ছিল সেগুলো? এসব কথা ওর কানে কে ঢুকিয়েছে? ইরফান একটু থেমে কিছু একটা ভেবে নির্দ্বিধায় বলে, শুদ্ধ। ওপাশে ফাইজ বোকা বনে যায়, তাই তো। তার এই জাত শত্রু থাকতে সে আবার চিরুনি অভিযান চালাচ্ছে কেন? এই বেয়াদবকে সে ছাড়বে না। দ্রুত ইরফানের কল কেটে দেয়। এদিকে মাইরা মার্বেলের ন্যায় চোখ বড় বড় করে ইরফানের দিকে তাকিয়ে আছে। ইরফান মাইরার দিকে ভুরু কুঁচকে চেয়ে বলে, হোয়াট? মাইরা জিভ দিয়ে ঠোঁট ভেজিয়ে বিস্ময় কণ্ঠে বলে, আপনি কেমন ভাই, যার 100টা এক্স ছিল তার সাথে নিজের বোনের বিয়ে ঠিক করেছেন? ইরফান ধমকে বলে, শাট আপ। মাইরা ধমক খেয়ে কেঁপে ওঠে। ইরফান নিজেকে শান্ত করে ফোনে দৃষ্টি রেখে শান্ত গলায় প্রশ্ন করে, এক্স থাকলে তাকে কি বিয়ে করা যায় না? মাইরা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। উত্তরে বলে, কখনোই না। সেকেন্ড হ্যান্ড জিনিস কে চায়? ইরফান ঠান্ডা গলায় প্রশ্ন করে, তুমি কি চাও? মাইরা অদ্ভুত ভাবে তাকায় ইরফানের দিকে। কথার পিঠে ফেলে বলে, আমার তো বিয়ে হয়ে গিয়েছে। ইরফান ফোনে দৃষ্টি রেখে ঠোঁট বাঁকায় সামান্য। মৃদুস্বরে বলে, তোমার হাজবেন্ড ফার্স্ট হ্যান্ড নাকি সেকেন্ড হ্যান্ড? মাইরা পিটপিট করে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ইরফানের কথাটা বোঝার চেষ্টা করছে বোধহয়। ইরফান রেগে বলে, খাচ্ছ না কেন স্টুপিড? 5 মিনিটে সব শেষ না করলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো।
মায়েরা মাথা নিচু করে মুখ ভেঙিয়ে গপ গপ করে খেতে থাকে। খাওয়া শেষে ইরফানের দিকে তাকালে ইরফান বসা থেকে দাঁড়িয়ে যায়। গটগট পায়ে তার রুমের দিকে যায়। মায়েরার মাথায় প্রশ্ন ঘুরছে, ইরফানের কি এক্স ছিল? ইরফানকে জিজ্ঞেস করতে ইচ্ছা করলো, কিন্তু সাহসী কুলায় না মেয়েটার। আবার বিড়বিড় করে, এমন খবিশ লোকের পাশে 2 মিনিটও কোনো মেয়ে টিকতে পারবে না, একটু দূরে থাক। এই বেয়াদব, শালা তোর লজ্জা করে না ছোট বোনের পিছে লাগতে? শুধু টান টান হয়ে আয়েশ করে বিছানায় শুয়ে আছে। হেসে বলল, লজ্জা তো নারীদের ভূষণ, আমার সম্বন্ধে আমি কেন এসব নিয়ে ঘুরবো? ফাইজ দাঁত কিরমির করল। একে একে হাতের কাছে পেলে এক্ষুনি খুন করতো, আর সহ্য করা যাচ্ছে না। রাগে চিৎকার করে বলে, আমার বউকে কাঁদালি কেন? তোকে ছাড়বো না বলে দিচ্ছি। শুধু পাত্তা না দিয়ে বলে, চাইলেও ছাড়তে পারবি না সোনা, আমি তোর হবু সম্বন্ধী যে। ফাইজ রেগে বলে, আমার বোনকে কি করে বিয়ে করিস সেটাই আমি দেখবো বেয়াদব। এতদিন আমার পিছে লেগে আমার ছোট বউটাকে কাঁদাচ্ছিস। শুদ্ধ মুখটা ইনোসেন্ট করে বলে, সত্যি কেঁদেছে ইনায়া? ফাইজ ওপাশ থেকে চিৎকার করে বলে, না, হেসেছে। শুদ্ধ হেসে বলে, তাহলে তুই এত প্যারা নিচ্ছিস কেন? হাসি মুখ দেখতে পাচ্ছিস না বলে পিক তুলে দিব? খবরদার আমার বউয়ের আশেপাশে গিয়েছিস তো তোকে কেটে কুচি কুচি করবো আমি বেয়াদব। শুদ্ধ মন খারাপের ভান করে বলে, বুঝেছি বুঝেছি, তোর বউ কেঁদেছে। আমার তো তোর বোনকে কাঁদানোর দায়িত্ব, বউকে না। ও কাঁদলো কেন রে? আমি শুধু তোর কলিগদের সাথে থাকা পিকগুলো দিয়েছি, বিশ্বাস কর। যারা তোর কোলে উঠতে চাইছিল শুধু তাদেরটাই দিয়েছি। দূরত্ব আছে যাদের মাঝে, ওদেরটা দিইনি। আসলে তুই বস হিসেবে কলিগদের সাথে কত অমায়িক সেটাই বোঝাতে চেয়েছি আর কি। ভালো করে নি ব্রো। ফাইজ হতাশার নিঃশ্বাস ফেলল। এর মতো বেয়াদবকে বন্ধু হিসেবে বয়ে বেড়াতেই যান যায় অবস্থা। আবার তার বোনকে বিয়ে করে আরেকটা সম্পর্ক বাড়াবে। এর অত্যাচার সহ্য করবে কি করে? শুধু মিটিমিটি হেসে বলল, ইরফানের জন্য সিনিয়র মেয়ে দেখছি, তোর জন্য দেখবো নাকি? ফাইজ দাঁতে দাঁত চেপে বলে, আমাদের কারোর জন্য দেখতে হবে না, তুই বরং তোর জন্যই দেখ। কারণ আমি আজকেই ফারার বিয়ে ঠিক করতে যাচ্ছি। আমার বিয়ের পরদিন ওর বিয়ে হবে। তোর মতো বেয়াদবকে আমার সম্মতি বানানোর কোনো ইচ্ছা নেই। বলে খট করে কল কেটে দিল। ততক্ষণে কল কেটে গিয়েছে। কি জ্বালা, সে একটু না হয় মজা করেছে। ও মজা করেছে নাকি? না না, কোনো রিস্ক নেওয়া যাবে না। যদি সত্যি সত্যি তার না হওয়া বউটাকে অন্যের সামনে বসায়, এমনিতেই তার বউ তার থেকে দূরে সরার সুতো খুঁজে বেড়ায়। না না, লেট করা যাবে না, এক্ষুনি যেতে হবে। ভাবনা নিয়ে দ্রুত ঘর থেকে বেরোলে গায়ে এসে শক্ত কিছুর আঘাত লাগে। শুধু ভুরু কুচকে ডান পাশ ফিরে তাকায়। ইনায়াকে রেগে তার দিকে তাকিয়ে থাকতে দেখে শুদ্ধ ভরকে যায়। ভাবনার মাঝে ইনায়া তার হাত থেকে আরেকটি জুতো শুদ্ধর দিকে ছুঁড়ে মারলে শুদ্ধ চোখ বড় বড় করে দ্রুত বসে পড়ে। হায় আল্লাহ, সবাই তার পিছে লাগছে কেন? ইনায়া রেগে বলে, তোমাকে আমি ছাড়বো না শুদ্ধ ভাই। বলতে বলতে আরেকটি জুতো হাতে তুলে নিয়েছে। শুদ্ধ কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে দরজার দিকে যায়। পেছন থেকে একটার পর একটা জুতো আসছে। শুদ্ধ চিল্লিয়ে বলে, ছি ছি ছি, বড় ভাইকে এসব কি দিয়ে আপ্যায়ন করছিস? ইনায়া রেগে বলে, তোমাকে এর চেয়েও জঘন্যভাবে আপ্যায়ন করা উচিত। আমার বিয়ে ভাঙতে চাও কেন তুমি? শুদ্ধ পিছু ফিরে একবার তাকালে দেখলো ইনায়া আবারও জুতো ছুঁড়ে মারছে। শুদ্ধ লাফ দিয়ে দুপা ডান দিকে যায়। মাইরা খেয়ে উঠে তার ঘরে যেতে চেয়েছিল, তার আগে এই জুতো ছোড়াছুটির পাল্লায় বেচারি তবদা খেয়ে চেয়ে আছে। শুধু ইনোসেন্ট ফেস বানিয়ে মাইরাকে বলে, মাইরা, তোমার ননদিনীকে বোঝাও তো, আমি তার বড় ভাই, আমাকে উঠতে বসতে সালাম দেওয়া উচিত ওর। ইনায়া রেগে বলে, কোনোদিন দিব না সালাম, দরকার পড়লে রাস্তার কুকুরকে সালাম দিব, তাও তোমাকে না। মাইরা একবার ইনায়াকে দেখছে আর একবার শুদ্ধকে দেখছে। শুদ্ধ কোনো রকমে দরজা খুলে দরজার কাছে দাঁড়িয়ে বলে, কিরে, আমার জুতো কই? ইনায়া দুহাতে দুটো জুতো ছুঁড়ে মারে শুদ্ধ থেকে। শুদ্ধ চিংড়ি মাছের মতো লাফ দিয়ে কয়েকবার পিছিয়ে যায়। একটুর জন্য লাগলো না, শেষমেশ বোনের হাতে জুতোর বাড়ি। দ্রুত জুতো দুটো পরে নিয়ে বাইরে বের হয়। একটু পর শুদ্ধ বাইরে থেকে উঁকি দিয়ে বলে, বেয়াদব বোন, তোর খবর আমি বাংলাদেশের সব নিউজে করব। উপরে বড় বড় করে লিখে দেব, বেয়াদব আলী, যে তার বড় ভাইকে ন্যূনতম সম্মান করে না, শালি পাপিষ্ট। ইনায়া রেগে বলে, তোমাকে সম্মান করলেই আমি পাপিষ্ট হয়ে যাব। তখন ভালো মানুষেরা কাঁদতে শুরু করবে পাপিষ্টকে সম্মান করার শোকে। শুদ্ধ চোখ বড় বড় করে, কত বড় বেয়াদব বোন, তাকে অপমান করছে। দাঁত কিনবিন করে বলল, ফাইজের ভেতর কিন্তু তোর ভাইয়ের মতো থাপ্পড়ের মেশিন সেট করব, আমার পিছে লাগিস? ইনায়া চেঁচিয়ে বলে, আর আমি তোমার বউয়ের ভেতর ঝালের ড্রাম সেট করব, যেটা তুমি তাকে টাচ করলেই ঝালের শক লাগে।
শুধু ইনোসেন্ট ফেস বানায়। তার না হওয়া বউ তো এমনিতেই কারেন্ট মরিচ, আরো হলে তাকে মঙ্গল গ্রহ যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। ভাবনার মাঝেই আরেকটি জুতো শুদ্ধর মুখের দিকে আসলে বেচারা শুদ্ধ ঠাস করে দরজা লাগিয়ে দেয়। ইনায়া কেঁদে কেটে অনেকগুলো জুতো নিয়ে এসেছিল শুদ্ধকে মারতে। কত বড় সাহস, তাকে কাঁদায়, তার পার্সোনাল ব্যাড বয়কে নিয়ে উল্টো পাল্টা বলে। মায়েরা ইনায়ের দিকে এগিয়ে এসে বলে, কি হয়েছে আপু? রুমা নেওয়াজ বোনের ঘর থেকে বেরিয়ে এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, এমন চিল্লাচিল্লি করছিস কেন? বলতে বলতে দেখলো ইনায়ের পাশে কয়েকটা জুতো আবার দূরে কোথাও কোথাও ছড়িয়ে আছে। মনে হচ্ছে জুতোর র্যাক থেকে সব জুতো বের করেছে। রুমা নেওয়াজ ভুরু কুচকে বলে, কি হয়েছে, জুতো নিয়ে কি করছিস? ইনায়া নিজেকে সামলে তার ঘরের দিকে যেতে যেতে বলে, কুকুর এসেছিল, তাকে তাড়িয়ে দিয়েছে। রুমা নেওয়াজ অবাক হলেন, তাদের বাসায় কুকুর কোন দিক দিয়ে আসবে? এই জীবনে তো আসেনি, আজ হঠাৎ কোন দিক দিয়ে আসলো? মাইরা ইনায়ের পিছু পিছু যায়, সে কিছুই বুঝলো না। হয়েছে কি ইনায়া আপু? মাইরা ইনায়ের ঘরে গিয়ে ইনায়াকে জিজ্ঞেস করে, আপু কি হয়েছে তোমার? তোমার হবু বরের নাকি 100টা এক্স। ইনায়া রেগে বলে, মাইরা। মাইরা ঝাঁকি দিয়ে উঠে বুকে ছুটে দেয়। এরা দুই ভাই বোন একই মনে হচ্ছে, রেগে গেলে কি করে নিজেই জানে না। ইনায়া নিজেকে সামনে নাক টেনে শান্ত গলায় বলে, শুদ্ধ ভাই মিথ্যে বলেছিল আমাকে। ভাইয়া এসে আমাকে বলেছে, শুদ্ধ ভাইয়ের জন্য আমি তাকে ভুল বুঝে ব্লক করে দিয়েছি সবখান থেকে। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। না, দুই ভাই বোন এক নয়। ইনায়া ইরফানের রাগের এক কাঠিতেও নয়। অতঃপর বলল, তাহলে এখন ব্লক খুলে দাও। তাই বলে শুদ্ধ ভাইয়াকে জুতো মারলে শেষমেশ? বলতে বলতে হেসে ফেলল মায়েরা। ইনায়া দুহাতে চোখ মুছে বলে, ঠিক করেছি। ইনায়া তার ফোন এনে মাইরাকে সেই পিকগুলো দেখালো যেগুলো শুদ্ধ তাকে দিয়েছিল। প্রতিটি পিকে কোনো না কোনো মেয়ে ফাইজের একদম গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। মাইরা অবাক হয়ে বলে, এভাবে কেন দাঁড়িয়েছে? ইনায়া নাক টেনে বলে, কলিগ হয়তো এজন্য বেশি ফ্রি, বাট আমি ছুটাবো ওই মেয়েদের সাথে ঘেঁষাঘেঁষি। দাঁড়াও, ব্লক খুলবো না, মরে যাক ওই লোক পাশে। ইনায়ার কথায় মাইরা হেসে ফেলল। ইনায়ার কাঁধে ডান হাত দিয়ে বলে, তোমার তো অনেক বুদ্ধি আপু। ইনায়া মুখ ফুলিয়ে রাখলো, তার ভালো লাগছে না। এরা যে ফাইজের এক্স এটা তো বিশ্বাস হচ্ছিল না। যদিও মানুষটাকে সেভাবে জানে না ইনায়া, মনে মনে একটু একটু পছন্দ করে। এক্স থাকতেই পারে, সে তো আর মনে পড়তে পারে না। কিন্তু ইরফান এসে শুদ্ধ ভাইয়ের বাদদামির কথা বললে ইনায়া বুঝতে পারে। তবে ইনায়া ভীষণ রেগে আছে। এসব কি ধরনের ঘেঁষাঘেঁষি? সে জীবনেও মানবে না। সে যদি এই বজ্জাত লোককে শায়েস্তা না করেছে তবে তার নামও ইনায়া নয়। মাইরার হঠাৎ ইরফানের কথা মাথায় আসে। ইরফানও কি এভাবে দাঁড়ায় মেয়েদের সাথে? ভাবতেই কেমন যেন লাগলো। আনমনে প্রশ্ন করে, আপু তোমার ভাইয়ার ভার্সিটিতে কি ম্যাডাম আছে? ইনায়া মৃদু হেসে বলে, থাকবে না কেন? স্যার ম্যাডাম ছাড়া ভার্সিটি চলবে কি করে? মাইরা বোকা বনে যায়। কথা তো সত্যি। নিজেই নিজের মাথায় চাটি বসায় নিজের বোকা বোকা প্রশ্নে। আরেকটি প্রশ্ন মনে উকি দেয়, ভার্সিটির মেয়েরা তো তার চেয়ে বড়, ইরফান তাদের পড়ায়। ভাবতেই মাইরার কেমন যেন প্রচন্ড বিরক্ত লাগতো। মেয়েটার কাছে টিচারের পেশা একদমই ভালো লাগতো না। ইনায়া চোখ ছোট ছোট করে বলে, কেন জিজ্ঞেস করলে মাইরা? ইনায়ার কথায় মাইরা থতমত খেয়ে মেকি হেসে বলে, এমনি। কথাটা বলে আবারও আনমনা হয়। ছোট মাথায় কত শত চিন্তা জমা হলো। দুপুর গড়িয়ে ধরনীর বুকে সন্ধ্যা নেমেছে। মাইরা নামাজ পড়ে তার ঘর থেকে বের হলে রুমা নেওয়াজকে দেখে মৃদু হেসে বলে, কিছু বলবেন মা? রুমা নেওয়াজ চুপ করে তাকিয়ে রইল মাইরার দিকে। মেয়েটাকে সে একান্ত কথা শুনিয়েছিল, তবে মাইরার সাথে হেসে হেসেই কথা বলে যেন কিছুই হয়নি। রুমা নেওয়াজ গলা ছেড়ে হাতের শাড়ি এগিয়ে দিল। মাইরা পিটপিট করে তাকায় শাড়ির পানে। লাল টুকটুকে একটি শাড়ি। রুমা নেওয়াজ মৃদুস্বরে বলেন, এটা পরে থাকবে, বাড়িতে অনেক মেহমান আসবে, তোমাকে দেখতে চাইবে, শাড়িটা পরে নিজেকে পরিপাটি করে নাও। মায়েরা বিনা বাক্যে শাশুড়ির থেকে শাড়ি নিল। পরতে পারবে? মায়েরা হেসে বলে, চেষ্টা করে দেখি, আমি এর আগে আপনাকে আর আম্মাজানকে পরিয়ে দিতে দেখেছি। রুমা নেওয়াজ ভুরু কুচকে বলে, আম্মাজানকে? শুদ্ধ ভাইয়ার মা। রুমা নেওয়াজ কেমন করে যেন তাকালো মায়েরার দিকে। আম্মাজান? তবে কিছু বলল না। নিঃশব্দে তার ঘরের দিকে গেলে মাইরা মৃদু হেসে তাকিয়ে রইল রুমানি মাঝের দিকে। শুনেছিল শাশুড়িরা নাকি আরেকটা মা হয়। তার তো একটা মা নেই, আর একটা মাও সেভাবে ভাবে না তার কথা। হঠাৎই ফিক করে হেসে দিল। মাঝে মাঝে কিছু অদ্ভুত ব্যাপারে কষ্ট পাওয়া দেখে
নিজেরই হাসি পায়। ভাবনা রেখে খুশি মনে তার ঘরে গেল শাড়িটা নিয়ে। অনেক কসরত করে মায়েরা লাল শাড়িটা গায়ে জড়িয়েছে। অনেক ভালো না হলেও মোটামুটি ভালো হয়েছে, খারাপ লাগছে না। নিজে নিজে পড়তে পেরে ভীষণ খুশি মায়েরা। অনেক সময় নিয়ে শাড়ি গায়ে জড়িয়েছে মেয়েটা।